আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বের থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা ভালো আছো। তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 25th সেশন। শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে চ্যাপ্টার 13 তোমাদের সাথে আলোচনা করেছি। আজ আমি তোমাদের সাথে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। Welcome to our presentation session 25. Thermodynamics and Heat Engine 67061 6th semester Mechanical Department, presented by Engineer Jannatul Firdousi, Chief Instructor Mechanical, Kumilla Polytechnic Institute. Learning Outcome, Chapter 14, The Formation of a Steam at Constant Pressure, Properties of Steam, Specific Volume of Steam, Internal Energy of Steam. Chapter 14, Understand the Properties of Steam. Temperature is increased at constant pressure. শিক্ষার্থীরা, সমচাপে পানিকে স্টিমে রূপান্তর। ধরি 1 কেজি পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন তাপ দেওয়া হয় তখন স্টিম বিন্দুতে না পৌঁছানো পর্যন্ত এর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। সাধারণত বায়ুমণ্ডলীয় চাপে 1.033 kgf per centimeter square, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি বৃদ্ধি পায়। পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছার সঙ্গে সঙ্গে এর তাপমাত্রা স্থির থাকে ও পানির বাষ্পীভূত হতে থাকে। শিক্ষার্থীরা, নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয় তাকে সম্পৃক্ত তাপমাত্রা এবং ওই চাপকে সম্পৃক্ত চাপ বলে। বরফ বিন্দু 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে স্টিম বিন্দু 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পানি কর্তৃক গৃহীত তাপকে অনুভূত তাপ বলে। এ পর্যায়ে সম্পূর্ণ পানি স্টিমে রূপান্তরিত হতে পারে না, অর্থাৎ কিছু পরিমাণ পানির কণা ভাসমান স্টিমের মধ্যে থেকে যায়। এজন্য এই স্টিমকে ভেজা স্টিম বলে। স্টিম বিন্দু বা স্ফুটনাঙ্ক হতে সম্পূর্ণ পানি স্টিমে রূপান্তরিত না হওয়া পর্যন্ত পানির তাপমাত্রা বৃদ্ধি পায় না। এ অবস্থায় পানি যে তাপ গ্রহণ করে তাকে বাষ্পীভবনের সুপ্ত তাপ বলে। সম্পৃক্ত তাপমাত্রা ও চাপে ভেজা স্টিম ও শুষ্ক স্টিমের ওজনের অনুপাতকে ড্রাইনেস ফ্র্যাকশন বলে। শুষ্ক স্টিমে রূপান্তরিত না হওয়া পর্যন্ত স্টিম সুপ্ত তাপ গ্রহণ করে। বাস্তবে শুষ্ক স্টিম আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। যদি একে পুনরায় সমচাপে তাপ দেওয়া হয় তাহলে এর তাপমাত্রা বৃদ্ধি পায়। সম্পৃক্ত তাপের উপরে এ তাপ দেওয়াকে সুপারহিটিং বলে এবং এর ফলে যে স্টিম পাওয়া যায় তাকে সুপারহিটেড বা অতিতাপিত স্টিম বলে। চিত্রে স্থির চাপে স্টিমের তাপমাত্রা ও তাপের টিএস ডায়াগ্রাম দেখানো হলো। তোমরা দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট প্রেসার টিএস ডায়াগ্রাম ফর স্টিম। প্রপার্টিজ অফ স্টিম, স্টিমের বৈশিষ্ট্য। এখানে
স্টিমের বিভিন্ন প্রপার্টিজ গুলোর সংজ্ঞা দেওয়া হলো। স্টিম, পানির বায়বীয় অবস্থাকে স্টিম বলা হয়। বায়ুমণ্ডলীয় চাপে পানিকে উত্তপ্ত করলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প বা স্টিমে পরিণত হয়। ভেজা বা আর্দ্র স্টিম, ওয়েট স্টিম, যখন স্টিম জলীয় বাষ্প বহন করে অর্থাৎ স্টিমের মধ্যে কিছু পানির কণা ভাসমান অবস্থায় থেকে যায় তখন তাকে ভেজা স্টিম বলে। শুষ্ক সম্পৃক্ত স্টিম, ড্রাই স্টিম, যখন স্টিমের মধ্যে কোনো জলীয় কণা থাকে না অর্থাৎ এবং সম্পূর্ণ সুপ্ত তাপ গ্রহণ করে তখন তাকে শুষ্ক সম্পৃক্ত স্টিম বলে। এটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। সুপারহিটেড স্টিম, যখন শুষ্ক স্টিমকে চাপে তাপ দেওয়ার ফলে এর তাপমাত্রা বৃদ্ধি পায় ওই স্টিমকে সুপারহিটেড স্টিম বলে। অনুভূত তাপ, যে তাপ কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটায় তাকে অনুভূত তাপ বলে। সমচাপে পানির হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যে তাপ গ্রহণ করে তাকে অনুভূত তাপ বলে। অর্থাৎ যেখানে তাপের পরিবর্তন হয় তাকে আমরা অনুভূত তাপ বলছি। অনুভূত তাপ বা গৃহীত তাপ ইকুয়াল টু ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পরিবর্তন। সুপ্ত তাপ, লেটেন্ট হিট, যে তাপ কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ত তাপ বলে। অর্থাৎ এর ভিতর কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না। অর্থাৎ 1 কেজি পানি স্ফুটনাঙ্ক হতে কোনরূপ তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে সম্পূর্ণ বাষ্পে রূপান্তরিত হলে যে তাপ গ্রহণ করে তাকে বাষ্পীভবনে সুপ্ত তাপ বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। স্টিমের এনথালপি, হিমাঙ্ক হতে শুরু করে সম্পূর্ণ স্টিমে রূপান্তরিত হওয়া পর্যন্ত পানি সমচাপে যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে মোট তাপ বা এনথালপি বলে। এনথালপি বা মোট তাপ ইকুয়াল টু অনুভূত তাপ প্লাস বাষ্পীভবনে সুপ্ত তাপ, আমরা এভাবেও লিখতে পারি। শিক্ষার্থীরা, ভেজা স্টিমের এনথালপি, এনথালপি অফ ওয়েট স্টিম, যদি স্টিম সম্পূর্ণ শুষ্ক না হয় তবে ভেজা স্টিমের এনথালপি HW ইকুয়াল টু H প্লাস XL, যেখানে H হচ্ছে অনুভূত তাপ, L হচ্ছে সুপ্ত তাপ এবং X হচ্ছে স্টিমের ড্রাইনেস ফ্র্যাকশন। সুপারহিটেড স্টিমের এনথালপি, শুষ্ক স্টিমে যদি তাপ প্রয়োগ করা হয় তবে এর চাপ স্থির থাকে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়, একে সুপারহিট বা অতিতাপন বলে। সুপারহিটেড মোট তাপ ইকুয়াল টু শুষ্ক স্টিমের মোট তাপ প্লাস সুপারহিটেড তাপ, আমরা এভাবে লিখতে পারি H সুপার ইকুয়াল টু HS প্লাস CP T সুপার মাইনাস T স্যাচুরেশন, যেখানে T সুপার ইকুয়াল টু অতিতাপিত স্টিমের তাপমাত্রা, T স্যাচুরেশন ইকুয়াল টু নির্দিষ্ট সমচাপে সম্পৃক্ত তাপমাত্রা। হিট অফ সুপারহিট, সুপারহিটেড তাপ ইকুয়াল টু CP ইন্টু T সুপার মাইনাস T স্যাচুরেশন। ডিগ্রি অফ সুপারহিট, T সুপার মাইনাস T স্যাচুরেশনকে ডিগ্রি অফ সুপারহিট বলে। শিক্ষার্থীরা, ড্রাইনেস ফ্র্যাকশন, নির্দিষ্ট পরিমাণ স্টিমের প্রকৃত শুষ্ক স্টিমের ভর এবং ভেজা স্টিমের ভরের অনুপাতকে ড্রাইনেস ফ্র্যাকশন বলে। এটি সাধারণত x অক্ষ দিয়ে সূচিত করা হয়। গাণিতিকভাবে x ইকুয়াল টু WS ভাগ WS প্লাস W, এখানে WS দিয়ে প্রকৃত শুষ্ক স্টিমের ওজনকে বোঝানো হয়েছে এবং W দিয়ে ভেজা স্টিমের মধ্যে পানির ওজনকে বোঝানো হয়েছে।
কোয়ালিটি অফ ওয়েট স্টিম, মূলত ড্রাইনেস ফ্র্যাকশন এবং কোয়ালিটি অফ ওয়েট স্টিম এক জিনিস। ড্রাইনেস ফ্র্যাকশন যখন শতকরা হিসাবে প্রকাশ করা হয় তখন একে কোয়ালিটি অফ ওয়েট স্টিম বলে। স্টিমের আপেক্ষিক তাপ, প্রতি কেজি ভর দ্বারা দখলকৃত বাষ্পের আপেক্ষিক আয়তন। শুষ্ক স্টিমের আপেক্ষিক আয়তন, একটি নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রার একক ভর বিশিষ্ট শুষ্ক স্টিমের আয়তনকে এর আপেক্ষিক আয়তন বলে। একে ভিএস প্রতীক দিয়ে সূচিত করা হয়। ভেজা স্টিমের আপেক্ষিক আয়তন, যদি 1 কেজি ভেজা স্টিমের ড্রাইনেস ফ্র্যাকশন x হয় তবে এই স্টিমের x কেজি শুষ্ক স্টিম এবং 1 - x কেজি পানি হবে। সুপারহিটেড স্টিমের আপেক্ষিক আয়তন, আমরা জানি সম্পৃক্ত শুষ্ক স্টিম সমচাপে তাপ দেওয়ার ফলে এর তাপমাত্রা ও আয়তন বৃদ্ধি পায়। সুতরাং সুপারহিটেড স্টিম কম বেশি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অতএব V super equal to Vg into T super ভাগ T স্যাচুরেশন। এখানে V super equal to সুপারহিটেড স্টিমের আয়তন, V of G equal to শুষ্ক স্টিমের আপেক্ষিক আয়তন, T super equal to সুপারহিটেড স্টিমের পরম তাপমাত্রা, T স্যাচুরেশন equal to স্টিম উৎপন্ন হওয়ার চাপে সম্পৃক্ত স্টিমের পরম তাপমাত্রা। শিক্ষার্থীরা, স্টিমের অন্তর্নিহিত শক্তি সম্পর্কে এবার দেখি। আমরা জানি H equal to U plus PV, U equal to H minus PV এভাবেও লেখা যায়। এখানে P equal to স্টিমের চাপ, V equal to স্টিমের আপেক্ষিক আয়তন, U of G equal to H of G minus P V of G সম্পৃক্ত শুষ্ক স্টিমের জন্য, U equal to H minus PV ভিজা স্টিমের জন্য, U super equal to H super minus PV super সুপারহিটেড স্টিমের জন্য। মোলিয়ার ডায়াগ্রাম, স্টিম টেবিলকে গ্রাফের মাধ্যমে উপস্থাপন করলে তখন তাকে মোলিয়ার এনথালপি এন্ট্রপি ডায়াগ্রাম বা মোলিয়ার ডায়াগ্রাম বলে। এর উলম্ব বরাবর এনথালপি এবং অনুভূমি বরাবর এন্ট্রপি নির্দেশ করে। ইঞ্জিনিয়ারিং হিসাব নিকাশ সহজতর করার জন্য এবং তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা তথ্য পাওয়ার জন্য স্টিম টেবিলের সহায়তায় এই গ্রাফ তৈরি হয়। চিত্রটির পরিকল্পনাকারীর নাম অনুসারে এটি মোলার রেখাচিত্র নামেও পরিচিত। শিক্ষার্থীরা, এখন আমি চ্যাপ্টার 15 আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার্স অফ রেফ্রিজারেশন আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়সমূহ: হোয়াট ইজ রেফ্রিজারেশন, হোয়াট ইজ রেফ্রিজারেটর অ্যান্ড রেফ্রিজারেন্ট, classification of refrigerant, know about refrigeration systems, know about vapor compression refrigeration, tone of refrigeration, coefficient of performance, reverse Carnot cycle with PV and TS diagram, solve problem. রেফ্রিজারেশন, রেফ্রিজারেশন শব্দের আবিধানিক অর্থ হলো হিমায়ন। কোনো স্থানের বা বস্তুর তাপমাত্রা পারিপার্শ্বের তাপমাত্রার চেয়ে কমিয়ে শীতল করে তার শীতলতা বজায় রাখার প্রক্রিয়াকে হিমায়ন বা রেফ্রিজারেশন বলে। রেফ্রিজারেটর এবং রেফ্রিজারেন্ট, যদি কোনো মেশিনের সাহায্যে শক্তি খরচ করে ঠান্ডাকরণ কাজ সম্পন্ন করে তাকে যান্ত্রিক রেফ্রিজারেশন বলে এবং যন্ত্রটিকে যান্ত্রিক রেফ্রিজারেটর বলে। হিমায়ন প্রক্রিয়ায় তাপ স্থানান্তরের জন্য যে কার্যনির্বাহী বস্তু বা প্রবাহী ব্যবহৃত হয় তাকে রেফ্রিজারেন্ট বা হিমায়ক
বলে। রেফ্রিজারেন্টের শ্রেণীবিভাগ। রেফ্রিজারেন্টকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: এক প্রাইমারি রেফ্রিজারেন্ট, দুই সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। প্রাইমারি রেফ্রিজারেন্ট কাকে বলবো আমরা? প্রাইমারি রেফ্রিজারেন্ট যে সকল রেফ্রিজারেন্ট সুপ্ত তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে তাপ স্থানান্তরিত করে তাকে প্রাইমারি রেফ্রিজারেন্ট বলে, যেমন R12, R22, R134a ইত্যাদি। সেকেন্ডারি রেফ্রিজারেন্ট যে সকল রেফ্রিজারেন্ট অনুভূত তাপের মাধ্যমে তাপ স্থানান্তর করে তাকে সেকেন্ডারি রেফ্রিজারেন্ট বলে, যেমন পানি, লবণ মিশ্রিত পানি ইত্যাদি। রাসায়নিক উপাদান অনুসারে আরো কিছু রেফ্রিজারেন্ট আছে, আমি এখানে কিছু তোমাদেরকে দেখিয়েছি, যেমন হ্যালোকার্বন রেফ্রিজারেন্ট। এটি মূলত মিথেন এবং ইথেন বেস নিয়ে গঠিত এবং এতে এক বা একাধিক হাইড্রোজেন, তিনটি হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন, ফ্লোরিন এবং ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত হয়। যেমন R11, এটি কার্বন, ক্লোরোফ্লোরো অর্থাৎ CCl2F, এর রাসায়নিক নাম ট্রাইক্লোরোমোনোফ্লোরোমিথেন। 2 হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট। এই রেফ্রিজারেন্ট হাইড্রোজেন ও কার্বন নিয়ে গঠিত, যেমন R50, মিথেন CH4। এছাড়া আরো অনেক রেফ্রিজারেন্ট আছে। রেফ্রিজারেশন সিস্টেম। রেফ্রিজারেশন সিস্টেম সাধারণত তিন প্রকার: ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম, থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেম। ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশনের অংশসমূহ অর্থাৎ কম্পোনেন্টস অফ ভ্যাপার কম্প্রেশন সিস্টেম। ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন চক্রটি চারটি ধাপে সম্পন্ন হয়: 1 এক্সপানশন, 2 ইভাপোরেশন, 3 কম্প্রেশন এবং 4 কনডেনসেশন। এখানে চিত্রে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন চক্রের চিত্র দেখতে পাচ্ছি। আমরা এখন ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন চক্রের ধাপগুলো সম্পর্কে জানব। শিক্ষার্থীরা, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন চক্রের কম্প্রেসর সম্পর্কে আমরা জানব। ইভাপোরেটর হতে আগত নিম্নচাপ ও তাপমাত্রায় ভ্যাপার রেফ্রিজারেন্ট ইনলেট ভালভ দিয়ে কম্প্রেসরে প্রবেশ করে এবং প্রত্যাবর্তী রুদ্রতাপ প্রক্রিয়ায় সংকুচিত হয়। উচ্চ চাপ ও তাপমাত্রায় রেফ্রিজারেন্ট কম্প্রেসরের নির্গমন ভালভ দিয়ে কন্ডেন্সারে চলে আসে। কন্ডেন্সার কয়েল আকারে পাইপ দিয়ে তৈরি। এখানে প্রত্যাবর্তী সমচাপ প্রক্রিয়ায় রেফ্রিজারেন্ট সুপ্ত তাপ বর্জন করে প্রথমে ঠান্ডায় এবং পরে হিমায়িত হয়ে সম্পৃক্ত তরলে পরিণত হয়। এখানে একটি অংশ আছে রিসিভার। কন্ডেন্সার থেকে নির্গত তরল রেফ্রিজারেন্ট একটি পাত্রে সংরক্ষণ করা হয়, এটি রিসিভার হিসাবে পরিচিত, যা এক্সপানশন ভালভ অথবা রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রণ ভালভে সরবরাহিত হয়। সম্প্রসারণ ভালভ, একে থ্রোটল ভালভ বা রেফ্রিজারেন্ট কন্ট্রোল ভালভও বলা হয়। রুদ্রতাপ থ্রোটলিং প্রক্রিয়ায় উচ্চ চাপ এবং তাপমাত্রায় নিয়ন্ত্রিত হারে তরল রেফ্রিজারেন্ট ভালভ অতিক্রম করে চাপ ও তাপমাত্রা হ্রাস পায়। সম্প্রসারণ ভালভ অতিক্রমকালে তরল রেফ্রিজারেন্টের কিছু অংশ বাষ্পিত হয়। ইভাপোরেটরের কাজ হচ্ছে, ইভাপোরেটরে কয়েলাকৃতির পাইপ থাকে, এখানে তরল রেফ্রিজারেন্ট নিম্নচাপ ও তাপমাত্রায় বাষ্পায়িত হয়ে নিম্নচাপ ও তাপমাত্রায় ভ্যাপারে পরিণত হয়। বাষ্পায়নের সময় যে মাধ্যমকে ঠান্ডা করতে হবে, বাতাস, পানি বা ব্রাইন,
তা হতে রেফ্রিজারেন্ট সুপ্ত তাপ গ্রহণ করে। এভাবে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন চক্র সম্পন্ন হয়। টন অফ রেফ্রিজারেশন। 1 টন বরফকে অর্থাৎ 2000 পাউন্ড বরফকে 24 ঘন্টায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমভাবে গলে পানিতে পরিণত হতে যে পরিমাণ রেফ্রিজারেটিং ইফেক্ট প্রদান করে তাকে টন অফ রেফ্রিজারেশন বলে। অর্থাৎ 1 টন অফ রেফ্রিজারেশন ইকুয়াল টু 2000 ইন্টু 144 ভাগ 24। বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 144 BTU পার LB, সেখান থেকে আমরা 144 পেয়েছি এবং 1 টন বলতে 2000 পাউন্ড, তাহলে 2000 পাউন্ডকে 144 দিয়ে গুণ করে 24 ঘন্টায়, এজন্য 24 দিয়ে ভাগ করেছি, সেখান থেকে আমরা পাই 12000 BTU পার আওয়ার। ম্যাট্রিক পদ্ধতিতে 1 টন ইকুয়াল টু 1000 কেজি এবং সুপ্ত তাপ 80 কিলো ক্যালোরি পার কেজি, তাহলে আমরা সেখানে লিখতে পারি 1 টন অফ রেফ্রিজারেশন ইন্টু 1000 ইন্টু 80 ভাগ 24 ইন্টু 60 ইকুয়াল টু 55.5 কিলো ক্যালোরি পার মিনিট। আমরা এখানে মিনিটে নিয়েছি, এজন্য 60 দিয়ে গুণ দিয়েছি। বাস্তব ক্ষেত্রে টন অফ রেফ্রিজারেশন 50 কিলো ক্যালোরি পার মিনিট অথবা 3000 কিলো ক্যালোরি পার আওয়ার ধরা হয়। SI এককে আমরা এভাবে লিখতে পারি টন অফ রেফ্রিজারেশন ইন্টু 50 ইন্টু 4.2 কিলো জুল পার মিনিট, যেহেতু 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2 কিলো জুল, সেখান থেকে আমরা পাই 210 কিলো জুল পার মিনিট। আমরা যদি একে সেকেন্ডে নেই তাহলে পাই 3.5 কিলো জুল পার সেকেন্ড। আবার যদি আমরা একে ওয়াটে নেই তাহলে আমরা লিখতে পারি 3.5 কিলো ওয়াট। যদি কোনো হিমায়ন যন্ত্র প্রতি ঘন্টায় 12000 BTU অথবা প্রতি মিনিটে 200 BTU তাপ শোষণ করতে সক্ষম হয়, তবে ওই যন্ত্রের ক্ষমতা 1 টন অফ রেফ্রিজারেশন ধরা হয়। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। রেফ্রিজারেটিং ইফেক্ট ও প্রয়োগকৃত কাজের অনুপাতকে হিমায়ন যন্ত্রের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বলে। আমরা বলতে পারি COP ইকুয়াল টু রেফ্রিজারেটিং ইফেক্ট ভাগ ওয়ার্ক ইনপুট। রিভার্স কার্নোট চক্রের পিভি এবং টিএস ডায়াগ্রাম। শিক্ষার্থীরা, এখন আমরা রিভার্স কার্নোট সাইকেলের পিভি-টিএস ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত জানব। রেফ্রিজারেশন সিস্টেমে কার্নোট চক্রকে রিভার্স কার্নোট চক্র হিসাবে বিবেচনা করা হয়। রিভার্স কার্নোট চক্রে কার্যনির্বাহী বস্তু হিসাবে বাতাস ব্যবহৃত হয়। রিভার্স কার্নোট চক্রের পিভি-টিএস ডায়াগ্রাম নিচে দেওয়া আছে। পিভি চিত্রে 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন, 2 থেকে 3 আইসোথার্মাল কম্প্রেশন, 3 থেকে 4 আইসেন্ট্রপিক এক্সপানশন, 4 থেকে 1 আইসোথার্মাল এক্সপানশন। টিএস চিত্রে 1 থেকে 2, এখানে S1 সমান S2 মানে অর্থাৎ এন্ট্রপি সমান, 2 থেকে 3 T কনস্ট্যান্ট, T2 ইকুয়াল টু T3, 3 থেকে 4 আবার S3 ইকুয়াল টু S4 অর্থাৎ এন্ট্রপি কনস্ট্যান্ট, 4 থেকে 1 T কনস্ট্যান্ট, S4 ইকুয়াল টু S1। প্রথম ধাপ আইসেন্ট্রপিক সংকোচন। বাতাস আইসেন্ট্রপিক প্রক্রিয়ায় সংকুচিত হয়, যা পিভি এবং টিএস ডায়াগ্রামে
1 থেকে 2 রেখা দিয়ে সূচিত হয়েছে। বাতাসের চাপ বৃদ্ধি পেয়ে P1 থেকে P2 তে পরিণত হয়, আপেক্ষিক আয়তন হ্রাস পেয়ে V1 হতে V2 তে পরিণত হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T1 হতে T2 তে পরিণত হয়। আমরা জানি আইসেন্ট্রপিক কম্প্রেশনে কোনো তাপ গ্রহণ বা বর্জন হয় না। দ্বিতীয় ধাপ আইসোথার্মাল কম্প্রেশন। বাতাস সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত হয়, যা পিভি এবং টিএস ডায়াগ্রামে 2 থেকে 3 রেখা দিয়ে সূচিত করা হয়েছে। বাতাসের চাপ বৃদ্ধি পেয়ে P2 থেকে P3 তে পরিণত হয়, আপেক্ষিক আয়তন V2 তাপ হ্রাস পেয়ে V3 তে পরিণত হয়। সংকোচনকালে বাতাসের তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ T2 সমান T3। আমরা জানি সংকোচনকালে প্রতি কেজি বাতাস কর্তৃক শোষিত তাপ QA ইকুয়াল টু Q 2 থেকে 3 ইকুয়াল টু আমরা লিখতে পারি T2 ইন্টু S3 মাইনাস S2। আবার লিখতে পারি এখান থেকে T3 S3 মাইনাস S2, যেহেতু T2 আর T3 সমান। তৃতীয় ধাপ আইসেন্ট্রপিক সম্প্রসারণ। বাতাস আইসেন্ট্রপিক প্রক্রিয়ায় সম্প্রসারিত হয়, যা পিভি এবং টিএস ডায়াগ্রামে 3 থেকে 4 রেখা দিয়ে সূচিত হয়েছে। তোমরা চিত্র দেখলে জিনিসগুলো বুঝতে পারবে এবং চিত্রের সাথে মিলিয়ে জিনিসগুলো পড়বে। এই প্রক্রিয়া চলাকালে বাতাসের চাপ হ্রাস পেয়ে P3 থেকে P4 এ পরিণত হয়, আপেক্ষিক আয়তন বৃদ্ধি পেয়ে V3 থেকে V4 এ এবং তাপমাত্রা হ্রাস পেয়ে T3 থেকে T4 এ পরিণত হয়। আমরা জানি আইসেন্ট্রপিক সম্প্রসারণে বাতাস কোনো তাপ গ্রহণ বা বর্জন করে না। চতুর্থ ধাপ আইসোথার্মাল সম্প্রসারণ। বাতাস সমষ্ণ প্রক্রিয়ায় সম্প্রসারিত হয়, যা পিভি এবং টিএস ডায়াগ্রামে 4 থেকে 1 রেখা দিয়ে সূচিত হয়েছে। এই প্রক্রিয়া চলাকালে বাতাসের চাপ হ্রাস পেয়ে P4 থেকে P1 এ পরিণত হয় এবং আপেক্ষিক আয়তন বৃদ্ধি পেয়ে V4 থেকে V1 এ পরিণত হয়। সম্প্রসারণকালে T4 ইকুয়াল টু T1, যেহেতু T স্থির। আমরা জানি সমষ্ণ সম্প্রসারণকালে প্রতি কেজি বাতাস কর্তৃক বর্জিত তাপ QR ইকুয়াল টু Q4 থেকে 1 ইকুয়াল টু T4 ইন্টু S4 মাইনাস S1। একে আবার লেখা যায় T1 ইন্টু S3 মাইনাস S2। চিত্রে দেওয়া আছে, দেখো এখানে 1 2 3 4 এই অবস্থানগুলো দেওয়া আছে। এটি পিভি ডায়াগ্রাম, এটি টিএস ডায়াগ্রাম। তোমরা চিত্রের সাথে মিলিয়ে ধাপগুলো পড়বে। এখন আমরা দেখব, আমরা জানি প্রতি কেজি বাতাস কর্তৃক সম্পাদিত কাজ W ইকুয়াল টু তাপ বর্জন মাইনাস তাপ শোষণ। সেখান থেকে লেখা যায় QR মাইনাস QA। এখন যদি মানগুলো বসাই T1 ইন্টু S3 মাইনাস S2 মাইনাস T3 ইন্টু S3 মাইনাস S2, এখান থেকে আবার কমন নিলে লিখতে পারি T1 মাইনাস T3 ইন্টু S3 মাইনাস S2। রিভার্স কার্নোট চক্র অনুসারে যে কাজ অনুসরণ করে কাজ করে রেফ্রিজারেশন সিস্টেমের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, অর্থাৎ কপ আর ইকুয়াল টু তাপ শোষণ ভাগ সম্পাদিত কাজ। সেখান থেকে লেখা যায় QA ভাগ QR মাইনাস QA। মানগুলো যদি আমরা বসাই T3 ইন্টু S3 মাইনাস S2 ভাগ T1 মাইনাস T3 ইন্টু S3 মাইনাস S2, এখান থেকে আবার লেখা যায় T3 ভাগ T1 মাইনাস T3, একে আবার লেখা যায় T3 ভাগ T1 মাইনাস T2, যেহেতু T3 ইকুয়াল টু T1। সেক্ষেত্রে আমরা এখন কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো। R22 ব্যবহৃত একটি ভেপার কম্প্রেশন সাইকেলের কন্ডেন্সিং তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ইভাপোরেটিং তাপমাত্রা -10 ডিগ্রি সেন্টিগ্রেড নির্ণয় করতে হবে। কম্প্রেশন ওয়ার্ক বা হিট অফ কম্প্রেশন, রেফ্রিজারেটিং ইফেক্ট, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। এখানে পিএস 4 থেকে কিছু মান দেওয়া আছে। H2 দেওয়া আছে
401.07 কিলোজুল পার কেজি, H3 দেওয়া আছে 427 কিলোজুল পার কেজি, H4 ইকুয়াল টু H1 দেওয়া আছে 241.84 কিলোজুল পার কেজি। প্রথমেই আমরা সমাধান করার ক্ষেত্রে কি কি দেওয়া আছে সেগুলো লিখব। কন্ডেন্সিং তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, ইভাপোরেটিং তাপমাত্রা -10 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, H2 H3 এবং H4 H1 এর মান দেওয়া আছে। আমরা বের করব কম্প্রেসর ওয়ার্ক বা হিট অফ কম্প্রেশন, রেফ্রিজারেটিং ইফেক্ট, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। আমরা জানি কম্প্রেসর ওয়ার্ক H3 মাইনাস H2। এখন আমরা মানগুলো বসালে H3 427 এবং H2 401.07 মান বসালে আমরা পাই 25.93 কিলোজুল পার কেজি। রেফ্রিজারেটিং ইফেক্ট H2 মাইনাস H1। এখন আমরা যদি H2 এর মান বসাই 401.07 মাইনাস H1 241.48, তাহলে আমরা পাই 159.59 কিলোজুল পার কেজি। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স COP ইকুয়াল টু আমরা জানি রেফ্রিজারেটিং ইফেক্ট ভাগ কম্প্রেসর ওয়ার্ক, সেখানে আমরা মানগুলো বসালে আমরা পাই 6.15। আরো একটি অঙ্ক যদি দেখি, R134A ব্যবহৃত একটি ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের কন্ডেন্সিং তাপমাত্রা 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ইভাপোরেটিং তাপমাত্রা -16 ডিগ্রি সেন্টিগ্রেড। সিস্টেমের ক্যাপাসিটর 55 কিলোওয়াট এবং পিএস 4 থেকে দেওয়া আছে H2 ইকুয়াল টু 398.64 কিলোজুল পার কেজি, H3 ইকুয়াল টু 428 কিলোজুল পার কেজি, H4 ইকুয়াল টু H1 ইকুয়াল টু 244.44 কিলোজুল পার কেজি। নির্ণয় করতে হবে রেফ্রিজারেটিং ইফেক্ট, মাস ফ্লো রেট, কম্প্রেসর পাওয়ার, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। সমাধানের ক্ষেত্রে প্রথমে আমরা কি কি দেওয়া আছে সেগুলো লিখব। যেমন আর দেওয়া আছে 134A, রেফ্রিজারেটিং ক্যাপাসিটি দেওয়া আছে 55 কিলোওয়াট, H2 দেওয়া আছে, H3 দেওয়া আছে, H4 দেওয়া আছে। আমরা বের করব রেফ্রিজারেটিং ইফেক্ট E, মাস ফ্লো রেট M, কম্প্রেসর পাওয়ার, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। রেফ্রিজারেন্ট ইফেক্ট ইকুয়াল টু আমরা জানি H2 মাইনাস H1, H2 394.64 মান দেওয়া আছে, H1 দেওয়া আছে 244.44, সেখানে থেকে আমরা পাই 150.2 কিলোজুল পার কেজি। মাস ফ্লো রেট আমরা জানি রেফ্রিজারেটিং ক্যাপাসিটি ভাগ রেফ্রিজারেটিং ইফেক্ট। আমাদের দেওয়া আছে রেফ্রিজারেটিং ক্যাপাসিটি 55 এবং আমরা পেয়েছি রেফ্রিজারেশন ইফেক্ট, সেখান থেকে আমরা পাই 0.36 কেজি পার সেকেন্ড। কম্প্রেসর পাওয়ার ইকুয়াল টু M ইন্টু কম্প্রেসর ওয়ার্ক। সেখানে আমরা যদি মানটা বসাই, M এর মান দেওয়া আছে 0.36 এবং কম্প্রেসর ওয়ার্ক আমরা জানি H3 মাইনাস H2, সেখানে এখন মানগুলো যদি বসাই 0.36 ইন্টু H3 দেওয়া আছে 428 এবং H2 দেওয়া আছে 398.64, সেখান থেকে আমরা পাই 10.57 কিলোওয়াট। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স আমরা জানি রেফ্রিজারেটিং ইফেক্ট ভাগ কম্প্রেসর ওয়ার্ক। এখন আমরা জানি রেফ্রিজারেটিং ইফেক্ট ইকুয়াল টু H2 মাইনাস H1 এবং কম্প্রেসর ওয়ার্ক H3 মাইনাস H2। এখন মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা পাই 5.12। শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আজকের আলোচ্য বিষয় থেকে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এই হোমওয়ার্কগুলো পূর্বের ন্যায় তোমরা খাতায় লিখে ফেলবা।
এক, ড্রাইনেজ ফ্র্যাকশন কাকে বলে? সুপারহিটেড স্টিম ব্যবহারের সুবিধাগুলো লেখো। 4টি বাণিজ্যিক রেফ্রিজারেন্টের নাম লেখো। পিভি এবং টিএস চিত্রসহ কার্নোট এয়ার রেফ্রিজারেশন চক্র বর্ণনা করো। একটি ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন চক্র চিত্রসহ বর্ণনা করো। টন অফ রেফ্রিজারেশন বলতে কি বোঝায়? কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কাকে বলে? শিক্ষার্থীরা, আমি আজ যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আবারও দেখা হবে। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bt এই ওয়েবসাইটে ভিজিট করুন। সবাই ভালো থেকো, বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।